জি ম্যাডাম, বলুন। রাগ করেছো আমার উপর? আপনার উপর রাগ করতে যাব কেন? আমি জানি তুমি আমার উপর রেগে আছো। কি করব বলো? তুমি তো আমার একটাও কথা শোনো না। সব সময় শুধু রিয়ার সাথে কথা বলো। ম্যাডাম, কাজের কিছু থাকলে বলুন। আমি আপনার এসব আজাইরা কথা শুনতে পারবো না। তুমি কি আমার কথায় বিরক্ত হও? হ্যাঁ, আমি অনেক বিরক্ত হই, কিন্তু এত কথা তোর বারবার আমাকে তোর কেবিনে আসতে হবে। আমি তোর কাজ করি ঠিক, কিন্তু তাই বলে আমি তোর জন্য কথা শুনতে পারবো না। তোর কাজ হলেই হলো। এতে তুই যদি আমাকে তোর অফিসে রাখিস তাহলে রাখবি, না হলে আমি তোর অফিসে আর কাজ করতে পারবো না। তুমি আমাকে তুই করে বললে? হ্যাঁ বলছি। কি করবি তুই? কিছু না, যাও তুমি কাজ করো। সেখানে আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ডেস্কে চলে এলাম। রাগে মাথায় কি থেকে কি বললাম আল্লাহ ভালো জানেন। এখন যে কি করবে, আর বারবার আমাকে ডাকারই বা কি আছে। মনে মনে এসব ভাবছি আর কাজ করছি। কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, মানে লাঞ্চের সময়। এই যে স্যার, হ্যাঁ বলো। যাবে না? কোথায় যাব? কোথায় মানে? তোমার মনে নেই? কি বলেছিলাম মনে পড়ছে না। ঠিক আছে, মনে করতে হবে না, আমি গেলাম, থাকো তুমি। আরে রাগ করছো কেন? লাঞ্চ করতে তো যাবই। তুমি তানহাকেও ডেকে আনো। ঠিক আছে, ডেকে আছি, তুমি একটু অপেক্ষা করো। রিয়া চলে যাবার পর চেয়ারে বসে ভাবছি কি করা যায়। হঠাৎ করে কাঁদো কাঁদো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকালাম, দেখলাম আসমা। কিছু বলবেন? লাঞ্চ করবে না? করব। তাহলে আমার কেবিনে আসো। আজ একসাথে লাঞ্চ করতে পারবো না। সকালে রিয়ার টিফিন খেয়েছি, তাই এখন তাকে খাওয়াতে হবে। ওর টিফিন খেতে হবে কেন? কারণ আব্বু আম্মু বাসায় নেই। ও আপনি খেয়ে নিন। ঠিক আছে। আসমা চলে যাওয়ার পরপরই রিয়া আর তানহা এলো। তাদের কোনো কথা বলতে না দিয়েই বললাম, চলো কোথায় ভাইয়া? লাঞ্চ করতে। কিন্তু আমি তো টিফিন এনেছি। তাতে কি, আজ না হয় আমাদের সাথেই খেলে। ঠিক আছে চলো। হাঁটতে হাঁটতে বললাম, রিয়া একটা কথা বলার ছিল। বলো। তোমার বাসায় কে কে থাকে? বিয়ের প্রস্তাব দেবে নাকি? ওই চুপ করো, আগে যা বলছি তার উত্তর দাও। আমি, আব্বু, আম্মু আর ছোট একটা ভাই। ভাই কি করে? ক্লাস 3-তে পড়ে। তাহলে গুড। আরে কিসের গুড, বলবে তো? তোমার বুঝতে হবে না, আগে রেস্টুরেন্টে ঢুকো, তারপর সব বলছি। ঠিক আছে। অফিসের পাশে একটা রেস্টুরেন্টে গেলাম। ভেতরে যাবার পর 3 জন খাবার অর্ডার করলাম, তারপর খেতে শুরু করলাম। তানহা, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো, বা এখনো কি করো? ইন্টার প্রথম বর্ষের এক্সাম দিয়েছি। সেটা তো অনেক আগে হয়েছে। রিয়া, তুমি চুপ করে খাও। ওকে। তানহা বলো। জি ভাইয়া, রিয়াপু ঠিকই বলেছেন, অনেক দিন আগে এক্সাম দিয়েছি, 2 দিন আগেই রেজাল্ট দিয়েছে। বুঝলাম। এখন তোমার ইচ্ছা কি? এখন আর কোনো ইচ্ছা নেই। তোমার রেজাল্ট কি হয়েছে? ভাইয়া এগুলো বাদ দিন। যেটা বললাম সেটা বলো। প্রথম হয়েছি। আরে কান্না করছো কেন? ওকে, আমি কান ধরছি, আর কখনো এসব বলবো না। ভাইয়া আপনার কথা শুনে কান্না পাইনি, কান্না পেয়েছে আম্মুর কথা মনে করে। আমাকে বলেছিলাম এবারও আমি প্রথম হব, কিন্তু আমার কি কপাল দেখুন, আম্মু আমার রেজাল্টটাও শুনে যেতে পারলো না। ঠিক আছে, এখন খাও। আর রিয়া, ওই কি হলো তোমার? ওই রিয়া, আও, মারলে কেন? আমি এত সময় ধরে ডাকছি, শুনতে পাও না? তুমি তো চুপ করে খেতে বললে। আমাদের কথা বলা দেখে তানহা ফিক করে হেসে দিল। যাক, আজ রিয়ার জন্য হলেও মেয়েটা হাসলো। সব সময় তো চুপ করেই থাকে। বলো কি বলবে? আজকে তানহা তোমার বাসায় থাকবে। মানে ভাইয়া আমি রিয়াপুর বাসায় থাকতে যাব কেন? আমি বলছি তাই। কিন্তু ভাইয়া আমাকে কি পর ভাবো? না, কিন্তু ভাইয়া যা বলছি তাই শোনো। আর রিয়া, তোমার বাসায় কি সমস্যা হবে? একদম না। ঠিক আছে, যা বললাম তাহলে সেটাই করো। তারপর আরও কিছু কথা বলতে বলতে লাঞ্চ শেষ করে অফিসে চলে এলাম। কিছু সময় কাজ করার পর আম্মুকে কল করলাম। আম্মু, তোমরা এখনই বাসায় চলে আসো। কিন্তু কেন? আগে আসো, তারপর। আর আমার বুড়ি গার্লফ্রেন্ডটাকে সাথে নিয়ে এসো কিন্তু। ঠিক আছে, আসছি। আর কোনো কথা না বলে কল কেটে দিলাম। তারপর আবার কাজে মন দিলাম।
কিন্তু বারবার একটা পয়েন্টে এসে আটকা পড়ছি। অনেকবার চেষ্টা করেও কাজটা করতে পারলাম না। তাই ভাবলাম আসমার কাছে যেই ভাবা সেই কাজ। ম্যাডাম আসবো? আসো। এই জায়গায় একটু সমস্যা হয়েছে। ফাইল থেকে সমস্যাটা দেখিয়ে একটু ভাবার পর আসমা নিজেই কাজটার সলিউশন বের করে দিল। অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, কিছু কথা বলি। বলো। আমি আপনাকে এত অপমান করি, তারপরও কেন রাগ করেন না? ভালোবাসার মানুষের প্রতি রাগ রাখতে নেই। ও ঠিক আছে। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাজে মনোযোগ হলাম। অফিস টাইম শেষ, তাই বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। একটু আগেই রিয়া আর তানহা চলে গেছে। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় আসমা গাড়ি নিয়ে সামনে এলো। বাসায় যাবে না? যাব। গাড়িতে উঠো। আমি যেতে পারবো, আপনি যান। চুপচাপ গাড়িতে ওঠো। কথা না বাড়িয়ে আসমার গাড়িতে উঠলাম। তোমার ড্রাইভার নেই কেন? সরি, তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই, আমার ড্রাইভার রাখতে মন যায় না, তাই নিজেই চালাই। ও আচ্ছা, তোমার বাবা মা কোথায় গেছেন বললে না? মামার বাসায় গেছে কিছু কাজের জন্য। ও, আসবে কবে? আজকে আসতে পারে। সোহান, তোমার কলেজের কথা মনে পড়ে? পড়লেই বাকি, সেটা আমাদের অতীত, তাই না? কিন্তু এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না, প্লিজ এসব আর বলো না। ঠিক আছে। তারপর দুজনেই নিশ্চুপ। কিছু সময় পর বাসার সামনে এসে আসমা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাসার ভেতরে এসে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 7টা বাজে। ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম বুড়ি নীলা। তার মানে আব্বু আম্মু চলে এসেছে। ভাইয়া তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে তুমি আমাদের এগিয়ে আনতে যাওনি, জানো আমি কত কষ্ট পেয়েছি। ওরে আমার বুড়ি রে, কত কষ্ট পেয়েছে। চলো ডিয়ার গার্লফ্রেন্ড, আম্মুর কাছে যাও। যাব না। কেন? আগে তুমি আমাকে কোলে নাও। আমার এত শক্তি নেই যে তোমাকে কোলে নিব। যাও, তোমাকে নিতে হবে না। এত বড় মানুষ আমার মতো 5 বছরের কিউট মেয়েকেই কোলে নিতে পারে না। বাবা কত রাগ। আসো বুড়ি। তারপর নীলাকে কোলে করে আম্মু আব্বুর কাছে গেলাম। আব্বু আম্মু, তোমাদের কিছু কথা বলার আছে। জানি না তোমাদের ফলাফল কি দাঁড়াবে, কিন্তু তোমরা প্লিজ আমার কথাটা রেখো। প্রয়োজন হলে কিছু সময় ভাবতেও পারো। আগে বলবি তো কথাটা কি? তানহার ব্যাপারে সব বললাম। এখন তুমি কি চাও? আব্বু মেয়েটার পৃথিবীতে আপন বলতে কেউ নাই, আর আমার নিজের কোনো বোনও নেই। তাই বলছি তানহা আমাদের সাথেই থাকবে এবং পড়াশোনা করবে। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হতেই হবে। তোমার ছেলে যা করার করবে, মেয়েটার ইচ্ছাটা পূরণ করতেই হবে। আব্বু, তোমরা একটু ভাবতে পারো, কোনো সমস্যা নাই। এত ভাবাভাবির কি আছে? তাহলে তোমরা রাজি? কেন, আমরা কি রাজি হতাম না? ভেবেছিলাম তোমাদের অনেক করে বোঝাতে হবে, কিন্তু তার আর প্রয়োজন হলো না। থ্যাংক ইউ আব্বু আম্মু। আর একটা কথা ছিল। কি বল? তানহাকে তোমরা বাবা মায়ের অধিকার দিতে হবে। আরে পাগল, ওকে আমার মেয়ে করে বাসায় রাখবো, চিন্তা করিস না। সত্যি? সত্যি। লাভ ইউ আব্বু আম্মু। আর আমাকে কি বলবে? আরে আমি তো ভুলেই গেছি, আমার বুড়িটা এখানেই আছে। থাক, আর বলতে হবে না। ওরে বুড়ি। আরো কিছু কথা বলে রুমে চলে এলাম। হাফ ছেড়ে বাঁচলাম। ভেবেছিলাম আব্বু আম্মু অপরিচিত একটা মেয়েকে বাসায় এনে বাবা মায়ের অধিকার দিবে, ভাবতেই পারিনি। অনেক খুশি লাগছে, তার থেকেও গর্ব হচ্ছে আব্বু আম্মুর প্রতি। পরের দিন এখনো তানহা বা রিয়াকে এটা নিয়ে কিছু বলিনি, সারপ্রাইজ দিব তাই। লাঞ্চ শেষ করে কাজ করছি, ঠিক সেই সময় ম্যাডামের রুমের জোরে জোরে কথা বলা বাইরে থেকে শুনতে পেলাম। কথা বললে ভুল হবে, অনেকটা বকাঝকার মতো। সবাই কাজ বাদ দিয়ে ম্যাডামের রুমের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না। এভাবে আরও কিছু সময় পার হওয়ার পর দেখলাম তানহা ম্যাডামের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। তানহার এমন কান্না দেখে বুকের ভেতরে ছেদ করে উঠল।
যদিও ও আমার নিজের কোনো বোন না, কিন্তু যখন ও আমাকে ভাইয়া বলে সব কিছু বলছে, তখন থেকেই ওকে নিজের বোনের অধিকার দিয়েছি। অফিসের সব স্টাফ তানহার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কি হয়েছে। রিয়াকে দেখলাম তানহাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এসব একদম আমার সহ্য হচ্ছিল না। উঠে গিয়ে তানহার কাছে গেলাম। সবাই এখান থেকে যা আর নিজের কাজ কর। অনেক রেগে আর জোরে সবাই আর কিছু না বলে চলে গেল। কিন্তু রিয়া তানহার কাছেই আছে। এই মেয়ে, তোকে কি আলাদাভাবে যেতে বলতে হবে? তুই হ্যাঁ তুই যা এখান থেকে। ভয় পেয়ে রিয়া কিছু না বলে চলে গেল। এবার নিজেকে স্বাভাবিক করে বললাম, তানহা বোন আমার, সত্যি করে বলবি তুই কি ম্যাডামকে কিছু বলেছিস? ভাইয়া বিশ্বাস করুন, আমি ম্যাডামকে কিচ্ছু বলিনি। কাজে একটা ভুল হয়েছে, যার জন্য ম্যাডাম আমার মৃত আম্মু আব্বুকে নিয়ে বকাঝকা করছে। তানহা থেকে আর কিছু না শুনে তানহার হাত ধরে আসমার কেবিনে গেলাম। তুই তানহাকে কি বলেছিস? ওর কাজে ভুল হয়েছে তাই বলেছি। তানহাকে সরি বল। হাউ ফানি, ওকে আমার সরি বলতে হবে নাকি? হ্যাঁ হবে। যদি না বলি, আর ওকে আমার জব দেয়াই ভুল হয়েছে, কেন যে এমন একটা বাজে মেয়েকে জব দিতে গেলাম? আসমার কথাগুলো সূচের মতো শরীরে বিঁধে যেতে লাগছিল। অনেক বেশি রাগ হচ্ছিল, তাই সহ্য করতে না পেরে অনেকটা শক্তি দিয়ে থাপ্পড় মারলাম। কি ভেবেছিস তোর যা ইচ্ছা তাই বলবি? তুই জানিস তানহা কে? তুই কি করে বলবি? আমি বলছি, তাহলে তানহা আমার বোন। কিন্তু তোমার তো নিজের কোনো বোন নেই। হ্যাঁ, সেটা পরশু অবধি ছিল, কিন্তু গতকাল থেকে তানহা আমার বোন। যদিও আমার নিজের মায়ের পেটের বোন না, কিন্তু আজ থেকে তানহা আমার মায়ের পেটের বোন। আর তুই যে জবের জন্য তানহাকে বকা দিয়েছিস, সেই জব আজ থেকে ও করবে না। কালকের মধ্যে তুই রিজাইন লেটার পেয়ে যাবি। কথাগুলো বলে ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে তানহাকে সাথে করে অফিসের বাইরে চলে এলাম। ভাইয়া, ম্যাডামের সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি। সেটা আমি শুনতে চেয়েছি। না, কিন্তু জব ছেড়ে দিলে আমি বাঁচবো কি করে? ভয় পাচ্ছিস? তুই এখন আমার বোন। গতকাল আব্বু আম্মুকে সব বলেছি। তোকে আজ সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি যে হয়ে গেল বুঝতেই পারিনি। কথাগুলো বলে তানহার দিকে তাকাতেই দেখলাম মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, যা দেখতে আমার একদম ভালো লাগছিল না। তাই হাসানোর জন্য বললাম, তুই কি জানিস তুই কান্না করলে একদম পেতনির মতো লাগে। ভাইয়া, ঠিক আছে, আর বলবো না। আর সরি তুই করে বলছি। সরি কেন? এখন থেকে তুই করেই আমাকে বলবে। আর তুইও আপনি না তুই করে বলবি। ঠিক আছে। তারপর একটা রিক্সা করে সারাটা রাস্তা তানহার সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। বাসার ভিতরে আসতেই আম্মুকে বললাম, আম্মু ও তানহা। চুপ হারামজাদা, মায়ের কাছে মেয়েকে পরিচয় করিয়ে দিস? তোর লজ্জা করে না একটু? আম্মুর কথা শুনে তানহা হেসে দিল। তাই বলে, চুপ কর। তানহা মা, আয় আমার সাথে। আপনাদের হয়তো বলা হয়নি, আমাদের বাসা 3 তলা। উপরে আমরা থাকি আর নিচের 2 তলা ভাড়াটে থাকি। ভাড়া দিয়ে অনেক টাকা পাওয়া যায়, যার জন্য আমি চাকরি করতে চাইনি। সে যাই হোক, আম্মু তানহাকে নিয়ে রুমে যাওয়ার পর আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ভাইয়া, আপুটা কি এখন থেকে এখানেই থাকবে? আর বুড়ি, তুই যেন ওর সাথে খারাপ ব্যবহার করবি না। তুমি আমাকে কি বললে? এখন তোমার জরিপানা হয়ে গেছে। কিসের জরিমানা? এই যে তুমি আমাকে তুই করে বলছো। আল্লাহ, আমি তো ভুল করে বলেছি। কোনো কথা নাই, তবে এটা একটু ভিন্ন জরিপানা হয়েছে। শুনি এবার জরিমানাটা কি? কাল আমরা ঘুরতে যাব। আমার যত ইচ্ছা ঘুরবো, খাবো, তুমি কিচ্ছু বলতে পারবে না। তাহলে তো আমি ফকির হয়ে যাব রে। হলে হবে, তাতে আমার কি? আমি তো তোমার বিএফ, তাই না? বিএফ এর থেকে টাকা নিবে? চুপ। বিএফ মানে বেস্ট ফ্রেন্ড, তাই তোমার থেকে আমি নিতেই পারি। আমি কিন্তু মন খারাপ করব। আমি আন্টিকে বলে দিব ভাইয়া আমাকে বকা দিয়েছে। থাক, আর দরকার হবে না। এখন চলো, তোমাকে ডাকছে। ওকে ডিয়ার গার্লফ্রেন্ড, চলো। নীলাকে সাথে করে নিয়ে আব্বু আম্মুর রুমে গেলাম। দেখলাম আব্বু আম্মু অনেক হেসে হেসে কথা বলছে। কি ব্যাপার, এত হাসাহাসি কি আছে? সোহান, তোকে অনেক
অনেক ধন্যবাদ। কিন্তু কেন? তানহাকে বাসায় আনাই। ও, জানিস মেয়েটা অনেক ভালো। আরে দেখতে হবে না মেয়েটা কাদের। ঠিক বলেছো। তা সোহান, এখন কি করবি? মানে? কোনো কলেজে ভর্তি করতে হবে তাই না? সেটা তো করতেই হবে, আমার বোন বলে কথা। আগামীকাল তাহলে ওকে ভর্তি করে নিয়ে যাই। কাল হবে না, কেন? তোর আবার কি হলো? কারণ তোমার ছেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তাই বলে সকালেই? বললাম তো না। তাহলে পরশু যাও। আমিও তাই ভাবছি। এখন তানহা কোথায়? আমি ওকে রুমে রেখে এসেছি। তাহলে আমি আর তানহা আপুর কাছে গেলাম, তোমরা থাকো। কিছু খেয়েছে? না, বললো অফিসে নাকি লাঞ্চ করেছে। ঠিক আছে। আরও কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। হঠাৎ মনে পড়লো রিয়াকে অফিসে ধমক দেওয়ায় হয়তো কষ্ট পেয়েছে মেয়েটা। তাই আর দেরি না করে রিয়াকে কল দিলাম। হ্যাঁ শোভন, বলো। কি করো? এই তো বাসায় এসে ফ্রেশ হলাম। কেন বলো তো? আমি কি জিজ্ঞাসা করতে পারি না? পারো, কিন্তু কখনো আগে থেকে কল করো না, তাই আর কি। আসলে রিয়া অফিসে তোমাকে কি থেকে কি বলেছি সেটা নিয়ে যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। আসলে মাথা ঠিক ছিল না যে। ঠিক আছে, সরি বলতে হবে না। এখন তানহা কোথায়? বাসায় নিয়ে এসেছি। আর তোমাকে বলাই হয়নি, তানহা এখন থেকে আমাদের সাথেই থাকবে, আমার ছোট বোন আর আব্বু আম্মুর মেয়ে হয়ে। ওয়াও, অনেক ভালোই হবে তাহলে। রিয়ার সাথে অনেকটা সময় কথা বলার পর বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এরকমভাবে কিছুটা সময় থাকার পর বন্ধুদের সাথে মেসেঞ্জারে কথা বলতে লাগলাম। শালার জবটার জন্য বন্ধুদের সাথেও ঠিকমতো কথা বলতে পারি না। তারপর সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম। ড্রয়িং রুমে বসে আছি, এমন সময় নীলা বলল, আন্টি আজ আমি আপুর সঙ্গে ঘুমাবো। আজ না, অন্য আরেকদিন। না আজকেই। নীলা? ভাইয়া আমি নীলাকে বলেছি এটা বলতে। আমি আর নীলা না হয় একসাথেই ঘুমাই। কিন্তু মা, তোর যদি কোনো সমস্যা হয়? আম্মু কোনো সমস্যা হবে না। ঠিক আছে তাহলে ঘুমাস। কি বললে তুমি? আমাকে চেনো না? আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে তুমি এতটা খারাপ। দেখো, আমাকে তুই করে বলবে না। আহা নীলা, বললে কি হয়? আমাকেও তো তুই করেই বলে। আপু তুমি ছোট তাই বুঝবে না, আমাকে কথা বলতে দাও। নীলার কথা শুনে আমরা দুজন হাসবো না কান্না করব কিছুই বুঝলাম না। এতটুকু মেয়ে হয়ে একদম বুড়ির মতো কথা বলে। শুধু শুধু তোর বুড়ি উপাধি দেয়নি। সে যাই হোক, ওদের কথা মতো খাবার অর্ডার করলাম। হ্যাঁ, আমরা নীলার কথা মতোই ঘুরতে বের খেয়েছি। পিচ্ছি হলেও রাগ অভিমান অনেক। সারাটা দিন আমাকে পাগলের মতো ঘুরপাক করাচ্ছে। কিছু ভুল হলেই হয় কান্না বা তানহার ফোন নিয়ে আব্বু আম্মুকে কল দিয়ে বলবে বলে আমি নাকি ওকে মেরেছি। কিছু সময় পর ওয়েটার খাবার দিয়ে গেল। তিনজন বসে খাচ্ছি, এমন সময় তানহা বলল, ভাইয়া দেখো তো, ওটা ম্যাডাম না? তো দেখো কেমন করুণ ভাবে তাকিয়ে আছে। বাদ দে এই ছলনাময়ীর কথা। তোকে হয়তো কিছু বলতে চায়। বলবো না। আর তুই এসব বলছিস ভুলে গেলি ওর ডাইনি রূপের কথা? না ভাইয়া, ম্যাডাম হয়তো তেমন না। তুই আর একটা কথা বললে সেই দিন যে ম্যাডামকে দিয়েছিলাম তোকেও আজ সেটা দিব। কি দিয়েছিল ভাইয়া? মিষ্টি খাবে ডার্লিং? তাই? কি মিষ্টি ভাইয়া? থাপ্পড় মিষ্টি খাবে। কি? আরে কান্না করছিস কেন? তুমি পচা। তানহা আপু চলো আমরা বাসায় যাই, ভাইয়ের সাথে থাকবো না। ঠিক আছে চল। নীলার কান্না দেখে বাসায় যেতে রাজি হলাম। তানহা নীলাকে দাঁড় করিয়ে বিল দিতে গেলাম, কিন্তু বিল দিয়ে এসেই অনেক অবাক হলাম। আসমা ওদের দুজনের সাথে হেসে হেসে কথা বলছে। ভাইয়া তুমিও তাহলে প্রেম করেছো? হঠাৎ তানহার এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না, কিন্তু নিজেকে স্বাভাবিক করে বললাম, কিসের প্রেম? থাক আর বলতে হবে না, ম্যাডাম আমাদের সব বলেছে। কি বলেছে? এই যে তোমার আর ম্যাডামের রিলেশনশিপের কথা। চুপ। আর ওই আপনার লজ্জা লাগে না এসব কথা সবাইকে বলতে? নিজের ননদিকেই তো বলছি। কিসের ননদ? তোমার সাথে আমার বিয়ে হলে তো তোমার বোন আমার ননদ হবে, তাই না? বিয়ে সেটাও আবার তোমাকে? হাস্যকর। দেখতে পারবে। এখন বলো অফিসে যাওনি কেন? আমার জন্য? মানে
নীলা আর তানহা মিলে সব বলে দিল। আগামীকাল আসবে কি? না, কেন? কাল তানহাকে কলেজে ভর্তি করাতে হবে। তাহলে জবের কি হবে? ওর জব করতে হবে না। সেসবের জন্য এখনো রেগে আছো? আর আমি তানহার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাগ না, আর তুমি সেদিন ওর সাথে খারাপ ব্যবহার না করলেও ওকে আর জব করতে দিতাম না। এখন ওর ইচ্ছাটা পূরণ করাটাই প্রচেষ্টা করবে। ও নীলা, তানহা, চল। আসমার সাথে আর কোনো কথা না বলে বাসায় চলে এলাম। একদিন বাসায় কিছু কাজ করার জন্য অফিসে যেতে পারিনি। কাজ বলতে তানহাকে নতুন কলেজে ভর্তি করা। অফিসের ঠিক উল্টো দিকে তানহার কলেজ, তাই ওকে এগিয়ে দিয়ে সময় পাই না। তবে বাসা থেকে কলেজের দূরত্ব 5 মিনিটের। সে যাই হোক, অফিসে বসে কাজ করছি এমন সময় আসমা এলো। কি করছো? দেখেছেন না কি করি? তুমি সব সময় এমন করো কেন? তো কেমন করব? বিরক্তি করবেন না প্লিজ। আপনি এখন যান। আসমা আর কিছু না বলে চলে গেল। লাঞ্চ টাইমে একা বসে আছি, এমন সময় সাইফ এলো। সোহান ভাই, কি খবর? এই তো, আপনার? ভালো ভাই, একটা হেল্প লাগবে। বলুন, কি হেল্প লাগবে? আপনি আগে বলুন, রাজি হবেন? রাজি হওয়ার মতো কথা হলে অবশ্যই রাজি হব। ভাই, আমার আসলে রিয়াকে ভালো লাগে। তো আপনি যদি ওকে একটু বলতেন। দেখুন সাইফ ভাই, আপনি ওকে ভালোবাসেন তাই আমার মনে হয় এটা আপনার বলাই বেটার হবে। কিন্তু আপনি যদি ওকে একটু বোঝাতেন। ঠিক আছে, বলবো। ধন্যবাদ। সাইফ চলে যাওয়ার পর আমিও এসে ডেস্কে বসলাম। রিয়া আপন মনে সে তার কাজ করছে। রিয়া, একটা কথা বলি। বলো। তুমি কি কাউকে ভালোবাসো? বাসি। ও, আসলে সাইফ বললো সে তোমাকে ভালোবাসে, তাই জিজ্ঞাসা করলাম। কথাটা শেষ হতে না হতেই রিয়া আমার দিকে করুণভাবে তাকালো। ওর চোখ দেখে বোঝা যাচ্ছে আমাকে কিছু একটা বলতে চায়, কিন্তু সেদিকে কান্না দিয়ে কাজ করতে লাগলাম। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে আসলাম। রেগে আছে, যার জন্য কিছু বলার সাহস খুঁজে পাচ্ছি না। তারপরেও মনে একটু সাহস সঞ্চার করে বললাম, তুমি কি রেগে আছো? হ্যাঁ, আর এখন তোর ঘাড় মটকাবো। মানে আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। তুই কি কিছু বুঝিস না? আমি আবার কি বুঝবো? ওকে দাঁড়া, আমি নিজেই বলছি। দাঁড়ালি কেন? তুমি বললে চুপ, তাই। আমি কি সেই দাঁড়ানোর কথা বলেছি নাকি? তুই বস, আমি বলছি। রিয়া 1 মিনিট নীরবতা পালন করে বলল, রোহান, জানি না তুমি আমাকে তোমার কি ভাবো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি আমার জীবনের একটা অংশ মনে করি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালো লাগতো। আর সেদিন যে তানহাকে বাসায় নিয়ে গিয়ে নিজের বোনের অধিকার দিয়েছো, সেদিন থেকেই তোমাকে অনেক অনেক ভালোবাসি। তোমাকে কিছু বলার আগেই উল্টে সাইফের কথা বলে আমাকে রাগিয়ে দিলে। প্লিজ সোহান, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সোহান, কিছু তো বলো। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমি একজনকে ভালোবাসি। তো কখনো তো আমাকে বলনি। বলার প্রয়োজন মনে করিনি। তো তুমি আমার জীবনের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে পারো, কিন্তু সঙ্গী নয়। ঠিক আছে, তবে একটা কথা জানতে চাই। কি বলো? কাকে তুমি ভালোবাসো? আমাদের ম্যাডামকে। মানে, কিন্তু জানি অবাক হচ্ছ, কিন্তু এটাই সত্যি। কিছু মনে না করলে জানতে পারি তোমার আর ম্যাডামের রিলেশনের কথা? কেন নয়। যখন আমরা অনার্স 2য় বর্ষে পড়তাম, তখনই আসমার সাথে আমাদের পরিচয়। সব বড়লোক বাবার মেয়ের মতো আসমা ছিল না। ও ছিল একদম তাদের উল্টা, যেটা দেখে আমি প্রথম মুগ্ধ হই। আসমা আর আমি একই ডিপার্টমেন্টে ছিলাম, তাই পরিচয় হয় পড়াশোনার ফাঁকেই। একদিন ক্লাস শেষ করে আসমাকে বলি, আসমা, কিছু কথা বলার ছিল। বলো। আমি তোমাকে ভালোবাসি। সরি সোহান, এটা আমি পারবো না। তুমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, তখন তোমার সাথে প্রেম করব। কিন্তু ততদিন হয়তো তুমি থাকবে না। তবে আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে। আর কিছু না বলে আসমা চলে যায়। কিন্তু তখন ছিলাম নাছোড়বান্দা, আর এমনিতেই কলেজে থাকাকালীন ছিলাম 1 নম্বরের বাদর। এভাবে আসমার সাথে টুকটাক কথা বলতাম। প্রতিদিন আসমাকে ভালোবাসি না বললে যেন আমার দিনটাই মাটি হয়ে যেত। প্রতিদিন ভিন্ন ভিন্ন ভালোবাসির কথা বলতে হয়েছে, আর আসমা একইভাবে একটা উত্তরই দিয়ে গিয়েছে, আগে নিজের পায়ে দাঁড়াও। অনেক সময় আসমার প্রতি রাগ হতো,
কিন্তু কিছু বলতে পারতাম না। একদিন হঠাৎ করে বন্ধুদের না বলে আব্বু আম্মুর সাথে মামা বাসায় চলে যায়। প্রায় 1 সপ্তাহ পরে যখন কলেজে আসি তখনই আমার ওপর দিয়ে সিডর বয়ে যায়। কুত্তা, তুই আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিস? মামা বাসায়। আমাকে বলিস নাই কেন? কি বলতাম? জানিস আমি কত কষ্ট পেয়েছি? চুপ শালি, এত সময় ধরে মারছিস, আমার মনে হয় কষ্ট হয় না। ওকে এসব বাদ, চল এখন। কোথায় যাব? প্রেম করতে। কার সাথে? আমার সাথে। কোনো সমস্যা? আরে না বাবু। তারপর আসমাকে কোলে তুলে পুকুর পাড়ে চলে আসি। সেদিন থেকেই শুরু হয় আমাদের ভালোবাসা। প্রায় 1 বছর কেটে যায়, দুজনে অনেক হ্যাপি ছিলাম। কিন্তু হঠাৎ করেই আমি আসমার সাথে ব্রেকআপ করি, সেটাও কোনো কারণ ছাড়া। আসমা অনেক কান্না করছিল, কিন্তু সেদিন আর আসমার দিকে দেখেছিলাম না। আমার নিজেরও অনেক কান্না পেয়েছে, কিন্তু করতে পারিনি। কিভাবে করব? আমি তো মধ্যবিত্ত ঘরের ছেলে। ফাইনাল ইয়ারের এক্সাম দেওয়ার পর থেকে আমাদের মাঝে আর কোনো যোগাযোগ ছিল না। আর এখন তো তুমি সব জানোই। কথাগুলো শোনার পর রিয়া চোখ মুছে চলে যেতে লাগলো। রিয়া, আমি সরি। কোনো ব্যাপার না। আর সাইফের কথা ভেবে দেখতে পারো। আমার কথার কোনো উত্তর না দিয়ে রিয়া চলে গেল। সেখানে আর বসে না থেকে ডেস্কে বসে কাজ করতে লাগলাম। স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছেন। যাচ্ছি। ম্যাডাম আসবো? আসো। বলুন। কিছুই না, চুপচাপ এখানে বসে থাকো। কিন্তু আমার কাজ আমার সাথে এখানে বসে করবে। ওখানে করলে সমস্যা কি? সমস্যা আছে? কি সমস্যা? ওই যে রিয়ার সাথে সবসময় কথা বলো, সেটা ওর সাথে কথা বলা যাবে না। আর আজ ও কান্না করছিল কেন? জানি না। তুই বলবি? বলেই আসমা আমার কলার চেপে ধরে। বলছি, আগে ছাড়ুন। বল। আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সেটা আমি রিজেক্ট করে দিই এবং আপনারা আমার অতীতের কথা বলি, যা শুনে কান্না করেছে। ভালো করছো, তুমি তো আমার লক্ষ্মী বাবু। দেখুন, আমি আপনাকে আর ভালোবাসি না। দেখা যাবে, এখন কাজ করো বসে। আর কোনো কথা না বলে ম্যাডামের রুমে বসেই কাজ করতে লাগলাম। ম্যাডাম আসবো? ম্যাডামের রুমে বসে কাজ করছি, এমন সময় রিয়া বাইরে থেকে কথাটা বলাতে বাইরের দিকে তাকালাম। আসুন। আসলে ম্যাডাম, সোহানের সাথে কিছু কথা ছিল। তো বলুন। ম্যাডাম, অনেকটা পার্সোনাল। ঠিক আছে, চলো। ওই চুপ। দেখেন রিয়া, যা বলার আমার সামনেই বলুন। বাইরে অনেকজন আছে। ওকে। সাইফ সাহেব, বাইরে কি করছেন? আসলে ম্যাডাম, সোহান আমাকে আর সাইফের রিলেশনশিপে অনেক হেল্প করেছে, এই জন্য কিছু কথা বলতে চাইছি আমরা দুজন। ওহ, এই কথা। ঠিক আছে, চলুন, আমিও যাব। আপনি যাবেন মানে? আমি যাব। তাহলে আমি যাব না? কেন যাব না? যাব না, ব্যাস। ওই, তুই যাবি না, তোর ঘাট যাবি। এক প্রকার জোর করেই আসমা ওদের সাথে কথা বলার জন্য নিয়ে গেল। 4 জন বসার পর, সোহান, তোমাকে ধন্যবাদ। কিসের জন্য? এই যে আমাদের রিলেশনশিপে হেল্প করে। তবে সোহান ভাই নিজের জন্য কিন্তু কাজ করেছে। কিসের কাজ? আপনাকে এখনো সোহান ভাই ভালোবাসে। তাই ওই বুঝি? চুপ করুন, কি সব বলছেন? না, চুপ করবেন না, বলুন আপনি। কিন্তু ম্যাডাম, আপনি জানেন না। জানি তো, এজন্যই তো নিজের কেবিনে বসে কাজ করাই। তোমরা কি চুপ করবে? আর ওই শালা সাইফ তোরা এসব বলতে বলছে কে? যেটা সত্যি সেটাই বলছি ভাই। রাগ তোর সত্যি? আহা বাবু, রাগ করছো কেন? আবার বাবু? তাহলে কি বলবো বাবু? চুপ শালি, থাক তোরা, আমি বাসায় গেলাম। আরে, রাগ করছো কেন? তাহলে কি করব? ঠিক আছে, এসব এখন বাদ। ম্যাডাম আর সোহান, বলো কি খাবে? বিষ খাবো? এখানে কি পাওয়া যাবে? মারলাম একটা চর। এত কথা বলিস কেন? আর আমি যা অর্ডার করেছি সেটাই দুইজনে খাবো। আর হ্যাঁ, আপনারা অর্ডার করতে পারেন। তারপর রিয়া খাবার অর্ডার দিল। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছি, কারণ আমি চাই না আরও একটা থাপ্পড় খেতে। এমনিতে শাকচুন্নির যে রাগ। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, সেদিন রিয়াকে আমার আর আসমার কথা বলার পর থেকেই রিয়া সাইফের সাথে কথা বলতো। কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম তারা দুইজন এখন একে অন্যকে ভালোবাসে, কিন্তু নিশ্চিত ছিলাম না। তবে আজ নিশ্চিত হলাম, 1 সপ্তাহের ব্যবধানে দুজনে ভালোবেসে ফেলেছে। আর আমি, সেটা তো সেদিন থেকেই কুয়ার মধ্যে পড়ে আছি, যেদিন থেকে আসমা তার কেবিনের ভেতরে
আমার ডেস্ক করে দিয়েছে, সব সময় জ্বালাতন। সে যাই হোক, লাঞ্চ শেষ করে অফিসে এলাম। কাজ করছি, এমন সময় আসমা চেয়ারটা তার দিকে ঘুরিয়ে নিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস, একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।